প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তারা সংস্কার চান, সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চান। আর সংস্কারের সূচনা হিসেবে প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, এখন সময় কাজ করার, দেশের স্বার্থে গার্মেন্টস ও ওষুধ শিল্পে ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধেরও আহ্বান জানান তিনি। দায়িত্ব নেওয়ার পর তৃতীয় দফায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতে অন্তর্বর্তী সরকারের এক মাসের গণমুখী নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। দেশের ভঙ্গুর অবস্থার কথা উল্লেখ করে বলেন, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ থেকে শুরু করে সবকিছুই পুনর্গঠন করতে হচ্ছে। ধ্বংস হয়ে পড়া একটা জনপ্রশাসনকে নিয়ে যাত্রা শুরু করেছি। মন্ত্রণালয়গুলোর উচ্চতম পদে যারা নিয়োজিত ছিলেন তারা অনেকে দায়িত্ব ছেড়ে চলে গেছেন, কিংবা পদে থাকলেও সহকর্মীদের চাপের মুখে কাজ করতে পারছিলেন না, বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। আর যারা 16 বছরের স্বৈরাচারী শাসনের আমলে পদত্যাগে বাধ্য হয়েছিলেন কিংবা দায়িত্ববিহীন অবস্থায় একই পদে থেকে বাধ্য হয়েছেন, তাদের সবার কথা বিবেচনা নিয়ে জনপ্রশাসনকে নতুন করে দাঁড় করানো হয়েছিল আমাদের প্রথম মাসে কঠিনতম সময়। ডক্টর ইউনূস বলেন, জুলাই গণ অভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করছে সরকার। এজন্য 6টি খাতে সংস্কারের লক্ষ্যে 6 বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন জনাব সরফরাজ চৌধুরী। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে জনাব আব্দুল মুঈদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিক দায়িত্ব পালন করবেন, যারা অক্টোবরের প্রথম দিন থেকে দায়িত্ব শুরু করবেন। নির্বাচন ব্যবস্থার সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, বিচার প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, এই 4টি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য। এসব প্রতিষ্ঠানের সংস্কার জনমালিকানা ভিত্তিক, জবাবদিহিমূলক এবং কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাও অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক 3 থেকে 7 দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। প্রায় 33 মিনিটের ভাষণের শুরুর দিকে চলমান শ্রমিক আন্দোলন নিয়ে কথা বলেন ডক্টর ইউনূস। জানান, দেশের অর্থনীতি ভালো নয়। এই অবস্থায় আন্দোলনের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করবে জানিয়ে তিনি বলেন, এখন মালিক শ্রমিক সম্পর্ককে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে হবে দেশের স্বার্থেই। শ্রমিক ভাই বোনদের অনেক দুঃখ আছে, কিন্তু সেই দুঃখ প্রকাশ করতে গিয়ে আপনাদের মূল জীবিকা বন্ধ হওয়ার উপক্রম হলে সেটা ঠিক হবে না। দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হলে সেটা ঠিক হবে না। শ্রমিক মালিক উভয়ের পক্ষে আলোচনা করে এইসব সমস্যার সমাধান আমরা অবশ্যই বের করব। আপনারা কারখানা খোলা রাখুন, অর্থনীতির চাকা সচল রাখুন, দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন। আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সেই আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে শাস্তির আওতায় আনা হবে। আপনাদের, আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয়। আমরা যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি, আমরা যাতে সকলেই দাবি করতে পারি যে এই দেশটি আমাদের, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সংস্কার প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিদ্যমান বাস্তবতাকে সংশোধনের সুযোগ হিসেবে গ্রহণের অনুরোধ তাঁর। প্রথম মাসের চেয়ে আগামীতে সরকারের কাজের গতি বাড়বে বলে আশ্বস্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি রাজনৈতিক নেতাকর্মী হলে আপনার ক্ষেত্রে সংস্কার করুন, আপনি প্রতিষ্ঠান প্রধান হলে আপনার প্রতিষ্ঠানে সংস্কার আনুন। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খিলগাঁও থানার একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে। 2015 সালে ছাত্রদল নেতা জনি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আসাদুজ্জামান মিয়াকে। জনির বাবা ইয়াকুব আলী গত 2রা সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন। আসাদুজ্জামান মিয়া 2015 থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা
কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। 2022 সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়। এই বিষয়ে জানাতে ডিবি কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, আসাদুজ্জামান মিয়ার গ্রেপ্তারের বিষয়ে আরেকটু বিস্তারিত যদি আপনি জানান প্লিজ। সিদ্দিকুর, আমি আছি খিলগাঁও থানায়। আসলে তাকে আনার কথা ছিল খিলগাঁওয়ে, কারণ যেহেতু এই মামলাটি খিলগাঁও থানায় হয়েছে। আপনি জানেন যে 2015 সালে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছেন এখানকার ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক খিলগাঁও থানার জনি। তার মারা যাওয়ার পরে অনেক বছর পরে এসে, প্রায় 9 বছর পরে এসে এই চলতি মাসের 2 তারিখ তার বাবা ইয়াকুব আলী মামলাটি দায়ের করেছেন, হত্যা মামলা। এবং সেখানে অন্যান্য আসামির সঙ্গে আসাদুজ্জামান মিয়া তৎকালীন যখন তিনি ডিএমপি কমিশনার ছিলেন, যেহেতু তিনি ডিএমপি কমিশনার ছিলেন, সেহেতু তারা বলছেন যে তার পরিকল্পনা বা তার নির্দেশেই মূলত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। সেই কারণে তাকে আসামি করা হয়েছে এবং সেই মামলায় আজকে তাকে 10টার পরে, অর্থাৎ 11টা থেকে 11:30 নাগাদ তাকে মহাখালী থেকে গ্রেফতার করা হয় এবং খিলগাঁও থানায় আনার কথা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার রাতে বাড্ডা থানার সুমন শিকদার হত্যা মামলায় রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয় ডক্টর তৌফিক ইলাহি চৌধুরীকে। রাত 10:45টার দিকে ডিবির অভিযানে আটক হন তিনি। তার বিরুদ্ধে গোটা আওয়ামী লীগ আমল জুড়ে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এছাড়াও রয়েছে বেশ কয়েকটি মামলা। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তিনিও ছিলেন আত্মগোপনে। এই আসামি প্রাথমিকভাবে কিছু তথ্য দিয়েছেন এবং আরও তথ্য পাওয়ার জন্য তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, যার জন্য রিমান্ডে তিনি প্রার্থনা করেন। এই যে আদানি গ্রুপ বাংলাদেশে এনে উচ্চ মূল্য হারে বিদ্যুৎ কিনে এবং সেখানে লাভবান হয়েছে তৌফিক ইলাহি। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় আমাকে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞ আদালতে আমরা 10 দিন রিমান্ড বাতিল চেয়েছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। রাজশাহীতে ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদ হত্যার ঘটনায় মামলা হয়েছে। বুধবার দুপুরে মহানগরীর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন নিহতের বড় ভাই মোহাম্মদ বেহেস্তি। গত 7ই সেপ্টেম্বর বিনোদপুর এলাকায় দোকানে ওষুধ কিনতে গেলে একদল যুবক তার উপর হামলা চালিয়ে কয়েক ঘন্টা ধরে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে বোয়ালিয়া থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয়। নিহত হওয়ার 5 দিন আগে এক কন্যা সন্তানের বাবা হন তিনি। এর আগে 2014 সালের এপ্রিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় এক পা হারিয়েছিলেন রাবি ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মাসুদ। কৃত্রিম পা লাগিয়ে জীবনযাপনকারী মাসুদ 2 বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মচারী হিসেবে চাকরি পান। পদবঞ্চিতদের দাবি এবং অভিযোগ থাকায় নতুন নিয়োগপ্রাপ্ত 8 জেলা প্রশাসকের নিয়োগ বাতিল করা হয়েছে। জেলাগুলো হলো লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, রাজবাড়ী এবং শরীয়তপুর। এই 8 জেলায় নিয়োগপ্রাপ্তরা তাদের পূর্বের পদে দায়িত্ব পালন করবেন। সেই সাথে 4 জেলার ডিসি পদে রদবদল আনা হয়েছে। বুধবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান এসব তথ্য জানান। তিনি আরও বলেন, ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে মঙ্গলবার যে হট্টগোল হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত। এই জন্য 1 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। সিনিয়র সচিব বলেন, নিয়োগপ্রাপ্ত নতুন জেলা প্রশাসকদের বিরুদ্ধে আসা অভিযোগগুলো যাচাই বাছাই করা হচ্ছে। ব্রিফিংয়ে জনপ্রশাসন সচিব বলেন, 7 সচিবের পদ শূন্য আছে, তা দ্রুত পূরণ করা হবে। মোখলেসুর রহমান আশা করেন 51 জেলায় ডিসিরা যোগ দিলেই প্রশাসনে শৃঙ্খলা ফিরবে। গাজীপুর শিল্পাঞ্চলে অস্থিরতা কাটছেই না। বকেয়া বেতন পরিশোধ সহ নানান দাবিতে সকাল থেকে বিক্ষোভে নামেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। মহাসড়ক অবরোধের পাশাপাশি একটি পোশাক কারখানার গুদামে আগুনও দেয়া হয়। এদিকে পরিস্থিতি বিবেচনায় আশুলিয়া শিল্পাঞ্চলে বেশ কিছু পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগস্ট মাসের বেতনের দাবিতে বুধবার সকালে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের বিক্ষোভে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করা হয়। দেখা দেয় দীর্ঘ যানজট। বিগ বস নামের একটি পোশাক কারখানার গোডাউনে দেয়া হয় আগুন। শিল্প পুলিশ জানায়, আগস্ট মাসের বেতন পরিশোধের জন্য কয়েকদিন ধরেই আন্দোলন করছেন তারা। মঙ্গলবার বেতন দেওয়ার কথা থাকলেও তা হয়নি।
এদিকে শ্রমিক আন্দোলনের জের ধরে গাজীপুরে 22টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সহিংসতা এড়াতে 25টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে বুধবার সকালে 3টি কারখানা চালু হয়। গরিব মানুষ, আমাদের পেটে ভাত নাই। রুম ভাড়া কয় ঘরে তুমি বেরিয়ে যাও, তারপরে আবার দোকান বাকি কয় দোকান বাকি দেওয়া যাবে না। আমাদের যে ন্যায্য বেতনগুলা আমরা সেটা পাচ্ছি না, 6200 টাকা। এই বেতন দিয়ে কি মানুষের চলে? আমরা শুধু আমাদের ন্যায্য বেতন চাই, আর আমাদের মালিক পক্ষ এখানে আসো, এসে আমাদের বলুক যে তোমাদের বেতন আমরা দেব। কর্তৃপক্ষের সাথে আমরা কথাবার্তা বলেছি, তারা 18টা দাবির পক্ষে সমর্থন দিয়েছে। তাতে কিছু শ্রমিকদের বকেয়া ছিল, এটা আগামীকাল পরিশোধ করা হবে। এদিকে অস্থিরতা নিরসন এবং গার্মেন্টস শ্রমিকদের দাবি বিবেচনার জন্য শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে শ্রম মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত জানিয়ে শ্রম উপদেষ্টা বলেছেন 24 ঘন্টার মধ্যে বকেয়া বেতনও দিয়ে দেওয়া হবে। তাই অর্থনীতি এবং ক্রেতা ধরে রাখার বিষয়টি বিবেচনা করে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। বিজিএমইএ সভাপতিও বলেছেন শনিবারের মধ্যে সব কারখানা সচল হবে। বুধবার গার্মেন্টস খাতের সার্বিক সংকট নিয়ে বৈঠক করেছেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। যেসব কারখানায় শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে বিশেষভাবে তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তবে মজুরি বৃদ্ধির দাবি পূরণে সময় লাগবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নানান কারণে গত এক বছরে প্রায় 270টির মতো কারখানা বন্ধ হয়ে গেছে। তবুও পোশাক খাত দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এই খাতকে নিয়ে এখন ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বিকেলে আশুলিয়ায় নরসিংহপুর এলাকায় চলমান নৈরাজ্য বিশৃঙ্খলা থেকে গার্মেন্টস শিল্পকে বাঁচাতে শ্রমিক জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। আহ্বান জানান এক হয়ে অবস্থা রুখে দেয়। আয়োজনে ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর দেওয়ান সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআর সাবেক সভাপতি এবং হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক AK আজাদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গত এক বছরে প্রায় 270টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে ব্যবসায়িক নানা সমস্যার কারণে। এই শিল্পকে বাধাগ্রস্ত করে এই দেশকে বাধাগ্রস্ত করতে যাচ্ছে তারা। আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। গার্মেন্টস বাঁচাতে হবে, এখানে দল ব্যক্তি ইম্পর্টেন্ট না, এটা রাষ্ট্রীয় সম্পদ, এটাকে ভুলে গেলে হবে না। ডেঙ্গু রোগীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ। বুধবার রাতে তিনি ঢাকা মেডিকেলে যান। এ সময় রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন তিনি। পরিদর্শন শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, তবে তাদের চিকিৎসার জন্য হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাদের দ্রুত হাসপাতালে যাওয়ারও পরামর্শ দেন তিনি। যাতে এটা আরও না ছড়ায় সেগুলো ব্যাপারেও আমরা সতর্কতা অবলম্বন করছি এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করি এটা খুব শীঘ্রই কমে আসবে। তারপরেও আমাদের কোনো ধরনের যাতে কমপ্লাসেন্সি না থাকে। তিতাসের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন শাহনেওয়াজ পারভেজ। বুধবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তিনি তার অফিস কক্ষে প্রবেশ করেন। দায়িত্ব গ্রহণের পর তিতাসের নতুন এমডি জানান, তিতাসের প্রতি জনগণের প্রত্যাশার চাপ অনেক। জনবল ও সক্ষমতা সর্বোচ্চ দিয়ে মানুষের চাহিদা পূরণ করার কাজ চলমান রাখার কথা জানান তিনি। সিস্টেম লসকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এটি যতটুকু সম্ভব কমিয়ে আনা হবে। এছাড়াও তিতাসের সকল কর্মকর্তা কর্মচারীদের একটি টিম হয়ে কাজ করতে সকলের দাবি দেওয়া পূরণে সচেষ্ট থাকার কথাও বলেন নতুন এমডি। তিতাসের মেইন চ্যালেঞ্জটা হলো আমাদের সিস্টেম লসটা কমানো, লিকেজগুলো মেরামত করে আমার সিস্টেম লস কমিয়ে আনতে হবে। আরেকটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ অবৈধ সংযোগ আছে, এগুলো আমাদের নির্মূল করতে হবে, চেষ্টা অব্যাহত রাখবো। এবার হলো আমি যেটা আছে আমার কর্মকর্তা কর্মচারীদের যে আমার যে স্বার্থগুলো, আমার যদি ভালো টিম না থাকে আমি কখনো কোম্পানির ভালো কখনই করতে পারবো না। তাকে আমার কমফোর্ট জোনে আনতে হবে, তার স্বার্থ দেখতে হবে। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।